আজ আমরা জানব বাংলার প্রাচীন ইতিহাসের সেই অজানা গল্প যা কখনো স্কুলে বইয়ে পড়ানো হয়নি। এই গল্পে রয়েছে সাহসী রাজা, কৌশলী সেনাপতি, সাধারণ মানুষের জীবন, যুদ্ধের কৌশল, প্রশাসন, ধর্মশিক্ষা ও সংস্কৃতির চমকপ্রদ তথ্য। নদীমূলক অঞ্চল থেকে দুর্গের পাহাড় পর্যন্ত আমরা ঘুরে দেখব ইতিহাসের প্রতিটি ধাপ। ভিডিওটি শুরু করার আগে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নোটিফিকেশন অন করুন যাতে প্রাচীন বাংলার ইতিহাস যেন এক গভীর নদীর মতো, যার প্রবাহ কখনো শান্ত কখনো উগ্র। সেই নদীর পাড়ে রাজা ও সেনাপতির কাহিনী গাথা আছে, যারা শুধু শাসন করেননি বরং নিজের সৈন্য, প্রজা এবং সংস্কৃতির মধ্য দিয়ে এক শক্তিশালী সভ্যতা গড়ে তুলেছেন। নদী তীরবর্তী গ্রামের ছোট ছোট মানুষদের জীবন এই ইতিহাসের অংশ। গ্রামগুলি নদী, বন ও পাহাড়ের পাশে গড়ে উঠেছিল। কৃষিকাজ, মৎস্য চাষ, হস্তশিল্প ও স্থানীয় বাণিজ্য মানুষের জীবনকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করত। গ্রাম্য বয়স্করা প্রজেক্টের কাজ দেখিয়ে শিশুদের ইতিহাস ও সংস্কৃতি শেখাতো। প্রথম সেনাপতি বিক্রমজিৎ ছিলেন সাহসী ও কৌশলী। সীমিত সংখ্যক সৈন্য নিয়ে বড় বড় অভিযান চালাতেন। একবার তার ছোট্ট বাহিনী একটি বড় আঞ্চলিক শাসকের সেনাকে পরাজিত করেছিল, কারণ তিনি স্থানীয় বন ও নদীর জ্ঞান ব্যবহার করে শত্রুকে ফাঁদে ফেলেছিলেন। রাজনীতি তখনও ছিল জটিল। রাজা এবং আঞ্চলিক শাসকদের মধ্যে সমঝোতা ও লড়াই চলত একসাথে। প্রশাসনকে শক্তিশালী করতে রাজা আদালত স্থাপন করেছিলেন। গ্রামের সাধারণ মানুষ যদি কারোর সঙ্গে ঝগড়া করত তবে বিচার হতো স্থানীয় আদালতে। কর সংগ্রহের পদ্ধতিও সুবিন্যস্ত। যুদ্ধ কৌশল প্রাচীন বাংলার শক্তি ছিল। নদী, জঙ্গল, দুর্গ এবং পাহাড় সবই প্রতিরক্ষার অংশ। সীমিত সৈন্য দিয়ে শক্তিশালী শত্রুকে পরাজিত করা যেত যদি থাকে কৌশল এবং ঘাঁটি। সেনাপতি রুদ্রজিৎ নদীর ধারে পাহাড়ি ঘাঁটি ব্যবহার করে শত্রুকে পরাজিত করেছিলেন। যুদ্ধ শুধু সৈন্যের সংখ্যা নয়, কৌশল ও প্রকৃতির সঙ্গে সমন্বয়। কেন্দ্রীয় শাসন সম্রাটদের জন্য অপরিহার্য ছিল। সম্রাট শ্রীচন্দ্র রাজাকে কেন্দ্রীভূত শাসনের মাধ্যমে স্থিতিশীল করেছিলেন। আঞ্চলিক শাসকদের নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি কর ব্যবস্থা, বিচার এবং প্রশাসনকে শক্তিশালী করেছিলেন। সম্রাটের সময় বাণিজ্য ও শিক্ষা প্রসারিত হয়। নদীপথ বাণিজ্য যেমন কাঠ, মশলা ও রেশমের মাধ্যমে বিকশিত হয়, তেমনি বিদ্যালয় ও মঠ শিক্ষা প্রসারে সাহায্য করে। শিক্ষা ও ধর্মের সংমিশ্রণ বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করে। বৌদ্ধ ও হিন্দু ধর্মের মেলবন্ধন, মঠ ও বিদ্যালয়, সাহিত্য ও নাটক সবই মানুষের মনন এবং রাজনীতিকে প্রভাবিত করত। ছোট গ্রামেও বিদ্যালয় তৈরি হতো। সেখানে শিশুদের ইতিহাস ও ধর্ম শেখানো হতো। শিল্পকলা ও সংস্কৃতিও গুরুত্বপূর্ণ। মঠ, মন্দির এবং দুর্গ স্থাপত্যের নিদর্শন। রাজপ্রাসাদের প্রাচীরের ফ্রেস্কোতে যুদ্ধ ও দেবতা চিত্রকলা, মূর্তিকলা, সঙ্গীত এবং নৃত্য সবই বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকার। রাজনীতি এবং আঞ্চলিক সংঘাত কখনো কখনো সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়াতো। সেনাপতি ও সম্রাটদের মধ্যে লড়াই, রাজ্য বিভাজন এবং ক্ষমতার লড়াই সবই বাংলার ইতিহাসে চিহ্ন রেখে গেছে। বাংলার সভ্যতা শুধু যুদ্ধ বা রাজনীতি নয়, শিক্ষা, শিল্পকলা, ধর্ম এবং অর্থনীতির সমন্বয়ে গড়ে ওঠে। মঠ এবং বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার বিস্তার হয়।
সাহিত্য, চিত্রকলা এবং স্থাপত্য প্রজন্ম থেকে প্রজন্মে ধারাবাহিকতা বজায় রাখে। শিক্ষিত যুবকরা প্রশাসন, সাহিত্য এবং সংস্কৃতির কাজে অবদান রাখে। সেনাপতি ও রাজা শুধু শাসন বা যুদ্ধের জন্য নয়, বরং মানুষের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য নানা সংস্কার চালু করেছিলেন। তারা সেচ ব্যবস্থা, সড়ক এবং নদীর পাড়ের বন্দর স্থাপন করেছিলেন যাতে কৃষি ও বাণিজ্য সমৃদ্ধ হয়। শিল্প ও সংস্কৃতি সম্রাট ও সেনাপতির সবচেয়ে বড় সম্পদ ছিল। রাজপ্রাসাদের চিত্রকলা, মন্দিরের মূর্তিকলা, গ্রাম্য নাটক, মেলা এবং সঙ্গীত সবই প্রজাদের মনন ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল। বর্ণনায় বলা যায়, প্রতিটি গ্রামে বিদ্যালয়, মঠ এবং তৎকালীন বাজার ছিল। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল ছায়া ইতিহাসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর ঘন্টার আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করুন, যাতে বাংলার ইতিহাসের আরও অজানা রহস্যের ভিডিও আপনি মিস না করেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও গভীরভাবে বাংলার ইতিহাসের অজানা চরিত্র, যুদ্ধ এবং সভ্যতার রহস্য উন্মোচন করব। আপনাদের সমর্থন আমাদের আরও নতুন নতুন ভিডিও আনার প্রেরণা দেয়। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।